আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? তো আজকে আমরা তড়িৎ রসায়নের এসএসসি কেমিস্ট্রি যে সেকেন্ড পেপার, তড়িৎ রসায়নের অনাদর্শ কোষ বিভাগের গাণিতিক যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা সলভ করবো, ঠিক আছে? তো এখন এই অনাদর্শ কোষ বিভাগের যে প্রবলেমগুলা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করছি কি যে গত পর্বে আমরা অনাদর্শ কোষ বিভাগের কয়েকটা ম্যাথ প্রবলেম কিন্তু আমরা সলভ করছিলাম, তাই না? তো বেসিক শেখার পরে আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করছি। তো এরই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা অনাদর্শ কোষ বিভাগের যে আরেকটা পড়বো, সেটা হচ্ছে গাণিতিক সমস্যা বলি। তো এটা আজকে আমরা শুরু করবো, ঠিক আছে? তো আমরা এই পর্বে আরেকটু কি বলে এটাকে বেসিক আমরা আরেকটু বেসিক মনে করে দিই, ঠিক আছে? যদিও আমরা এই জিনিসটা আমরা হচ্ছে গত পর্বে পড়ছি, তাও আমরা যেহেতু তোমার গাণিতিক প্রবলেম সলভ করবো, তো এই কারণে আমরা জাস্ট একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি যে আমরা অনাদর্শ কোষ বিভাগ নির্ণয় করবো, তাই না? তো অনাদর্শ কোষ বিভাগ নির্ণয় করার জন্য তোমরা কি করতে? অনাদর্শ কোষ বিভাগ কিসের সাহায্যে নির্ণয় করতে বলো তো? অনাদর্শ কোষ বিভাগ নির্ণয় করতে যে ই সেল ইকুয়াল ই নট সেল মাইনাস RT বাই EF লন কিউ, তাই না? এখন বলো যে ই সেল ইকুয়াল ই নট সেল মাইনাস RT বাই EF লন কিউ। এখন তোমরা জানো এই যে ই সেল কে বলা হয় অনাদর্শ কোষ বিভব, আর ই নট সেল হচ্ছে কি বলতো আদর্শ কোষ বিভব। আর এর মান তোমরা জানো টি মানে কি বলতো একটা তাপমাত্রা, তাই না? টি বলতে কি বুঝি আমরা? তাপমাত্রা বুঝি। ই হচ্ছে তুল্য সংখ্যা এফ, তোমরা জানো সে নেবে যে পাশে বললাম। আর লন কিউ, তো কিউর মানকে কিউ এ নির্ণয় করতে হয়, সেটা আমরা কিন্তু জানি যে উপর হচ্ছে উৎপাদের সক্রিয় ভরের গাচ্ছ গুণফল, নিচে হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভরের গাচ্ছ গুণফল, তাই না? তো আমরা এই সূত্রের সাহায্যে কিন্তু অনাদর্শ কোষ বিভাগের আমরা গাণিতিক প্রবলেমগুলো আমরা সলভ করি, তাই না? তো এখন হচ্ছে আমরা অনেকগুলো গাণিতিক প্রবলেম খুব বেশি যেগুলো ইম্পর্টেন্ট আমরা এগুলো আজকে সলভ করবো, কেমন? আমরা শুরু করতেছি। তো দেখো এক নাম্বার প্রবলেমটা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, এটা হচ্ছে x মোলার, এবং কপার 2+ থেকে কপার হয়েছে। ওকে, কপার 2+ থেকে কি হয়েছে বলতো? কপার 2+ থেকে হয়েছে কপার 2+ থেকে হয়েছে কপার। ওকে, ফাইন। তারপরে এখানে ই নট সেলের মান দেওয়া আছে 1.1 ভোল্ট ও ই সেলের মান দেওয়া আছে 1.2 ভোল্ট। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান কত বুঝতে পারছো? তো কোষ বিক্রিয়াটা কি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, এবং এখানে বলা হয়েছে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা হচ্ছে x মোলার, কপার 2+ এর ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার, আর এখানে কপার হয়েছে। ওকে, তো এখানে এই কোষ বিভাগের মধ্যে যে ই নট সেলের মান তোমাকে দেওয়া আছে, ই সেলের মান দেওয়া আছে, বলছে যে তাহলে x এর মানটা তুমি নির্ণয় করে দেখাও। হ্যাঁ, x এর মানটা নির্ণয় করে দেখাও। তো তোমরা জানো যে অনাদর্শ কোষ বিভাগের মান যেটা দেওয়া আছে, তা আমরা এই সূত্রটা আমরা লিখি যে উই নো the E cell equal E not cell minus RT by EF ln Q, তাই না? আচ্ছা, এখন ই নট সেলের মান কত বলতো? ই নট সেলের মান, এই যে ই নট সেলের মান দেওয়া আছে 1.1 ভোল্ট। ওকে, লিখো 1.1 ভোল্ট মাইনাস RT by EF এর কথা বলো। RT by EF আর এর মান আমরা জানি 8.314। টি, যেহেতু টি এখন উল্লেখ করা নাই, আমরা প্রতি ডিগ্রি ধরি, প্রতি ডিগ্রি মানে 298 কেলভিন। ই, এখন ই নিয়ে কথাবার্তা একটু দেখো তো। জিঙ্ক থেকে কি হয়েছে বলতো? জিঙ্ক 2+ আছে, তাই না? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, যেহেতু জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আছে, তার মানে এখানে ইলেকট্রন আদান বন্ধন হয়েছে কয়টা বলতো? 2টা, তাই না? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, 2টা ইলেকট্রন আদান বন্ধন হয়েছে, বা কপার 2+ থেকে কপার, অর্থাৎ এখানে 2টা ইলেকট্রন আদান বন্ধন হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে ই এর মান কত বলতো? 2। এফ এর মান 96,500
লন কিউর মান। তো তোমরা জানো কিউর মানটা যদি নির্ণয় করতে যাই, উপরে হচ্ছে উৎপাদের সক্রিয় ভরের ঘাতক গুণফল। তো উৎপাদ কি কি আছে বলতো? এখানে জিঙ্ক 2+ আছে উৎপাদ, কপার আছে উৎপাদ। তো কপার তো এখানে ধাতু অবস্থা অর্থাৎ সলিড অবস্থা আছে, এই কারণে কপারের কিউর মান কত হয়ে যাবে বলতো? কপারের এই যে কপারের সক্রিয় ভরের মান কত হয়ে যাবে বলতো? সক্রিয় ভরের মান 1 হয়ে যাবে। তাহলে বাকি আছে এখানে কি বলতো? জিঙ্ক 2+। জিঙ্ক 2+ আছে একটা আয়ন, আয়নের আমরা কি লিখি? ঘনমাত্রা লিখি, তাই না? তো উপরে লিখি ঘনমাত্রা, ঘনমাত্রা। ওকে, লিখলাম। এখন এই জিঙ্ক 2+, আমরা জানি এটা কিন্তু একটা কোষ বিক্রিয়া প্রশ্ন দেওয়া আছে, তো আমরা এই কোষ বিক্রিয়া লিখতে হয়, তাই না? প্রথমে আমরা কোষ বিক্রিয়া লিখি, মানে এরকম আর কি, আমরা প্রথমে লিখি যে কোষ বিক্রিয়া। তো কোষ বিক্রিয়াটা আসলে কি হয়েছিল? কোষ বিক্রিয়া হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপার। তো আমরা নিয়ম অনুসারে আমরা জানতাম যে জিঙ্কের যে যোজনী এই দুইটাকে গুণ করতে হয়, জিঙ্কের যোজনীটাকে এটাকে গুণ করতে হয়, এবং কপারের যে যোজনী এই যোজনী দিয়ে এই দুটাকে গুণ করতে হয়। তো জিঙ্কের যোজনী 2, তো 2 দিয়ে এটা গুণ করলে এদিকে 2 আসবে, এদিকে 2 আসবে। কপারের যোজনী 2, এদিকে 2 দিয়ে গুণ করলে এদিকে 2 গুণ করবে। তো আলটিমেটলি কি বোঝা গেল বলো তো? আলটিমেটলি এদিকে 2 দিয়ে গুণ করছি, এদিকে 2 গুণ করছি, তাই না? তো এটা না দেয়া কি কথা? তো আমরা 2 দিয়ে গুণ করবো না। ওকে, যেহেতু কি বলতো দুইটাই কি হচ্ছে, এটা হচ্ছে একটা শর্টকাট থাম রুল আর কি, ঠিক আছে? এটা একটা থাম রুল। তো এই জিঙ্ক থেকে জিঙ্ক 2+ যেতে হয়েছে, কপার 2+ থেকে কপার হয়েছে। ওকে, যেহেতু এখানে দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এই জায়গায় দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, তো এই কারণে এখানে গুণ করা যাবে না, বুঝতে পারছো? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওর সামনে কি আছে বলতো? 1 আছে, তাই না? এই জিঙ্ক 2+ এর সামনে 1 আছে, তো উপরে কি বসে? 1 বসে। তো এটা দেওয়া যায় কথা, না দেয় কি কথা? আচ্ছা, তো উৎপাদ গেল, তারপর কি আছে? উৎপাদের পরে আমরা বসাই নিচে কি বসাতে হয়? বিক্রিয়ক। বিক্রিয়ক কি আছে? এদিকে জিঙ্ক আছে, এদিকে কপার 2+ আছে। তো জিঙ্ক তো ধাতুর সক্রিয় ভরের মান 1, আর কপার 2+ আছে। কপার 2+ এর যেহেতু ঘন আয়ন, তাহলে আয়নের ঘনমাত্রা লিখতে হয়, তো ঘনমাত্রা লিখো, তাহলে কপার 2+। এখন ওর সামনে কি ছিল? 1 ছিল, তো উপরে 1 দেওয়া যাওয়ার কথা, না দেখে কথা। এখন দেখো এই জায়গা থেকে ই সেলের মান আমাকে দেওয়া আছে, ই সেলের মান কত? 1.2 ভোল্ট। তো এখানে তুমি লিখো 1.2 ভোল্ট। ওকে, তাহলে ধারাবাহিকতায় 1.2, এদিকে 1.1 মাইনাস, এটাকে তোমরা ক্যালকুলেশন করবা, পাঁচশো লন। জিঙ্ক 2+ এর ঘনমাত্রা কত? x মোলার, তো উপরে হচ্ছে x। আর কপার 2+ এর ঘনমাত্রা কত? 0.2 মোলার, 0.2। ওকে, এখন দেখো তো এই লাইনটার ভিতরে একটা রাশি মাত্র অজানা, x এর মানটা অজানা, তাই না? একটা রাশি। তাহলে এখান থেকে তোমরা কি ইকুয়েশনটা সলভ করে x এর মানটা নিয়ে আসতে পারবা না? x এর মানটা তো x আসলে কি? এটা ঘনমাত্রা, ঘনমাত্রা একটু কি বলতো? মোলার। বুঝছো কিনা আমার কথাটা? বলো তো এই ম্যাথটা তোমরা বুঝছো কিনা? যে এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আসতে পারে, বুঝতে পারছো? এই ম্যাথটা কিন্তু আসতে পারে, পারবে কিনা আমাকে বলো? এই ম্যাথটা তোমরা পারবে কিনা? এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই ম্যাথটা সলভ করা উচিত। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? আচ্ছা, তো ধরে নিচ্ছি যে এই ম্যাথটা তোমরা পারবা, কেমন? এই ম্যাথটা পারবা। তো আমরা পরবর্তী ম্যাথে যাই। তো দেখো, সেটা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার। তারপরে এখানে ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, সেটাকে বলা হয়েছে 1.1 ভোল্ট। ওকে, তাহলে ই অফ
জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর মান কত? বুঝতে পারছো কি প্রশ্নটা? যে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে এবং ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর মান দেওয়া আছে, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর ই এর মান বের করতে, ই এর মান দেখছো কি, ই এর মান বের করতে বলছে। তাহলে তুমি বলবা যে ভাই এতক্ষণ যে আমরা ম্যাথগুলো করে আসলাম, ওই ম্যাথগুলো তো এরকম ছিল না, ওই ম্যাথগুলোর মধ্যে এখানে আরেকটা অংশ ছিল, অর্থাৎ এখানে অ্যানোড ডেটা ছিল, এখানে ক্যাথোড ডেটা ছিল, বাট এখানে তো শুধুমাত্র অ্যানোড অংশটা দেওয়া আছে, এই যে এই চিহ্নটা দিয়ে এখানে তো আরেকটা অংশ দেওয়া নাই, তাই না? তাহলে কি বোঝা যাচ্ছে বলতো? এই ম্যাথটা হচ্ছে একটা অর্ধকোষের ম্যাথ। কিসের ম্যাথ বলতো? একটা অর্ধকোষ। আমরা এরকমই পড়ছিলাম না বলতো গ্যালভানিক কোষের ক্ষেত্রে? এরকমই পড়ছিলাম না, এই জায়গা থেকে এই জায়গায় একটা বিভব তৈরি, এই জায়গায় বিভব তৈরি হয়, তারপর দুইটা যোগ করে আমরা ই বের করি। তবে এখন আমাদের শুধুমাত্র কি বলতো, এই অংশটুকুর মান বের করতে বলছি, যে এটা এটা দেয় নাই, এই জিনিসটা দেয়নি, বুঝতে পারছো? শুধু এই একটা মাত্র কোষের মান বের করতে পারছে। তো মাথা রাখবা যে নার্সটার সমীকরণটা অর্ধকোষের ক্ষেত্রেও প্রযোজ্য। নার্সের সমীকরণটা কি বলতো? অর্ধকোষের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এই কারণে আমরা হচ্ছে এই ম্যাথটা নার্সটার সমীকরণ দিয়ে করতে পারবো, সমস্যা নেই। ওকে, তো লিখো। তো আমরা জানি কি বলতো, উই নো যে ই সেল ইকুয়াল ই নট অফ, কি বলতো, ই সেল বলতে কার ই সেল বলতে? এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস না, তো আমরা সূত্রটাকে লিখি, ই নট অফ ই নট সেল মাইনাস আরটি বাই ইএফ লন কিউ। ওকে, তো আমরা জানি ই সেল বের করবি, ই সেল কার বের করবি? এখন ই তো আর সেল না, তাই না? এখন হচ্ছে ই বলতো একটা অর্ধকোষ, তো অর্ধকোষের জন্য জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস আছে, শুধুমাত্র সেল না লিখে আমরা এটা লিখলাম। এখন ই নট তো তাহলে কি হবে না, ই নট তো আবার জিঙ্ক সেল হবে না, শুধুমাত্র জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হবে। প্রশ্নে যা বলতেছে তাই লিখলাম, নিচে আরটি বাই ইএফ লন কিউ। ওকে, এখন এই জায়গাটা তোমাকে মান বের করতে বলছে, তাহলে এই দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর ঘনমাত্রা ইয়ে দিছে কিনা, ওইভাবে দিছে কিনা, দিছে কত? 1.1 ভোল্ট। তো লিখো 1.1 ভোল্ট মাইনাস আর এর মান কত? 8.314। টি এর মান দেয় নেই, তো আমরা প্রতিযোগিতা ধরে নেই। ই মানে তুল্য সংখ্যা, কটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে? জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, তাহলে ইলেকট্রন হচ্ছে 2। এফ এর মান 96,500, বাকি আছে লন কিউর মান। কিউ বলতে কি বলতো? উপরে উৎপাদ, নিচে কি ঘনমাত্রা। তো উপরে উৎপাদকে জিঙ্ক 2 প্লাস এর কি আছে? আয়ন আছে, তাহলে উপরে ঘনমাত্রা আসবে, ঘনমাত্রা কত? 0.2। তো উপরে বসাও 0.2। ওকে, আর নিচে কি বলতো? বিক্রিয়ককে জিঙ্ক কোন অবস্থা আছে? সলিডের শক্তির মান কত? 1। ওকে, 1। তাহলে এখান থেকে জাস্ট তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে শুধু এই মানটা নিয়ে আসবা। একক কি বলতো? যেহেতু ই সেলের মান বের করতেছে না, তো ই এসে পরিবেও, তো বিভবের একক কি বলতো? ভোল্ট। বুঝতে পারছো কিনা বলো তোমাকে? যে এই ম্যাথটা কিন্তু ওই যে এর আগের ম্যাথ থেকে একটু ভিন্ন, সেম একই রকমের, তবে একটু একটু ভিন্ন আছে। বুঝতে পারছো কি? একটু ভিন্ন আছে। আচ্ছা দেখো, এই ম্যাথটা পারার কথা। ওকে, তো জাস্ট আমরা এই যে ই সেলের জায়গার মধ্যে অর্ধকোষটা বসাই দিই, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, ইনর সেলের মধ্যে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, কারণ আমরা এখন এই কোষটা কি বলতো? অর্ধকোষ নিয়ে কাজ করছে। তো এখান থেকে ইনর সেল, তাহলে এই যে এখন তো অর্ধেক কোষ নিয়ে কাজ করতে, যেহেতু প্রশ্ন বলা হয়েছে, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, আর টি এগুলো মান বসাইছো, ইএফ বসাইছো, কি বলতো? উৎপাদ কি বলতো? জাস্ট এইটুকু, তাই না? এই যে এটা জিঙ্ক 2 প্লাস, তো জিঙ্ক 2 প্লাস এর আয়ন দিছে, তাহলে উপরে তুমি ঘনমাত্রা বসাবা, এই যে ঘনমাত্রা বসাইছো, তারপর নিচে কি বসে? বিক্রিয়ক কত বলতো? 1, কারণ এখানে জিঙ্ক কি অবস্থা? সলিড অবস্থা আছে, সলিড অবস্থায় শক্তির মান কত? 1। ওকে, ক্যালকুলেশন করবা, একটা মান আসবা, সেটা হচ্ছে কি বলতো? আনসার। বুঝতে পারছো? আচ্ছা, তো এই ম্যাথটা আশা করি পারবা। ওকে, তো আমরা হচ্ছে এখন আরেকটা ম্যাথে যাচ্ছি। সেটা হচ্ছে এই ম্যাথটা থাকুক, আমি একটু মানগুলো বদলা দিচ্ছি। ধরে নাও এটা হচ্ছে 1.2 ভোল্ট, এটা হচ্ছে 0.1 মোলার। ওকে, জিঙ্ক সালফেট দ্রবণের 70% বিয়োজিত হলে
70% বিয়োজিত হয়। ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস 0.1 মোলার। এই জিঙ্ক সালফেট দমনের 70% বিয়োজিত হয়েছে। তো 70% যদি বিয়োজিত হয় তাহলে ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস কত বলতো 1.2 ভোল্ট। তাহলে ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর মান কত বুঝতে পারছো? তো এখন এটা তোমরা কিভাবে করবা, আগের যে ম্যাথটা করছো না একবারে সেম ভাবে করো, তারপর যা হওয়ার হবে। ঠিক আছে, আগের ম্যাথটা কি করছিলাম আমরা অর্ধকোষ, যেহেতু অর্ধকোষের জন্য আমরা নার্সের সমীকরণ কিন্তু আমরা খাটাতে পারি। তো লিখো ই ইকুয়াল ই সেল, তাই না? তো ই সেল থেকে, এটা তো সেল না, এটা হচ্ছে একটা অর্ধকোষ। তো অর্ধকোষে হচ্ছে কি কি থাকে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে। তো লিখো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস ইকুয়াল ই নট অফ কি বলতো, এটা তো সেল না তাই না, জিঙ্ক থেকে জাস্ট জিঙ্ক 2 প্লাস এস মাইনাস আরটি বাই ইএফ লন কিউ। ওকে, এখন আমরা এটার মান বের করতে বলছি তাই না, এটার মান বের করবো। এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর মান কত বলতো 1.2 ভোল্ট। তো লিখো 1.2 ভোল্ট মাইনাস আর এর মান কত 8.314, টি এর মান কত 298। কেন? কারণ এখানে টি এর মান দেয় নাই, তাই কারণে আমরা প্রতি ডিগ্রি ধরে নিই। ই মানে তুল্য সংখ্যা, কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে বলতো 2টা তাই না, তাহলে এই 2 আর এফ এর মান 96,500 লন কিউ। কিউ কি বলতো, কি হচ্ছে উপরে উৎপাদ বসে, উৎপাদের মধ্যে দেখা যায় যে জিঙ্ক, জিঙ্ক হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। উৎপাদ 0.1 মোলার দিছে, তাহলে যেহেতু এটা হচ্ছে কি বলে আয়ন, তো আয়নের জন্য আমরা ঘনমাত্রা লিখি তাই না। তো ঘনমাত্রা জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা কত দিছে 0.1, তো উপরে বসাও 0.1। ওকে, আর নিচে কি বলতো, নিচে হচ্ছে আমাদের বিক্রিয়ক, বিক্রিয়ক জিঙ্ক। তো জিঙ্ক তো কি সলিড অবস্থা আছে, সলিড অবস্থা থাকলে কি হবে আমাদের শত্রুবের মান 1 হবে, তো 1 তাই না। তাহলে এই ম্যাথটা আর আগের ম্যাথটা দেখবা সেম টু সেম করছি তাই না, একবার সেম টু সেম করছি। কিন্তু সমস্যা হচ্ছে কি দেখো, এর মধ্যে একটা কথা কাজ লাগাইছে যে জিঙ্ক সালফেটে 70% বিয়োজিত হয়েছে। কত পার্সেন্ট বিয়োজিত হয়েছে 70%। ঠিক আছে, তো যেহেতু 70% যদি বিয়োজিত হয়, ঘনমাত্রায় কি আসলে এটুকু থাকবে? তুমি এটুকু ঘনমাত্রা দিলেও, এটুকু 0.1 মোলার ঘনমাত্রা দিছো, ওকে ফাইন, কিন্তু বইলে দিছে 70% বিয়োজিত দিয়েছে, তাহলে ঘনমাত্রা কি আসলে এতটুকু আছে? নাই তো। তাহলে এই 0.1 এর 70% তাই না, 0.1 এর 70% হচ্ছে ঘনমাত্রা। তুমি 0.1 মোলার ঘনমাত্রা দিছো, কিন্তু বিয়োজিত দিয়েছো কত পার্সেন্ট 70%, তাহলে ঘনমাত্রা কত হবে 0.1 এর 70%। তাহলে তুমি যে এখানে 0.1 বসা, সেটা কি হইলো না, তাহলে 0.1 এর 70% দিতে হবে। 70% মানে কি বলতো 0.7, অর্থাৎ তুমি ওর সাথে জাস্ট 0.7 গুণ করে দিবে, শেষ। বুঝতে পারছো? তাহলে এই টাইপের ম্যাথের মধ্যে এখানে যা বলবে সেম ম্যাথটা করে এসে এই ঘনমাত্রার সাথে জাস্ট এটা গুণ করে দিবা। এটা যে 70% বলছে 0.7 করছি, যদি 50% বলতাম তাহলে কি করতাম বলতো 0.5 গুণ করতাম। যদি আমি 40% বলতাম তাহলে কি করতাম 0.4 গুণ করতাম। বুঝতে পারছো? তো আগের টাইপটা ম্যাথ, আগের টাইপটা আর এই টাইপটা একবারে সেম টু সেম, শুধুমাত্র মাথা রাখবা এই ঘনমাত্রার সাথে কি করতে হয় বলতো গুণ করতে হয়। বুঝতে পারছো? তো এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু তোমরা বেশি করে করার চেষ্টা করবে, কেমন? তো একেবারে আগের টাইপের ম্যাথের মতো, হ্যাঁ, তো ইসে হওয়ার তেমন কিছুই নেই, আশা করি তোমরা ম্যাথটা পারবা, কেমন? ওকে ফাইন, এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথের দিকে যাচ্ছি। ওকে ফাইন, দেখো আমরা পরের ম্যাথটা যদি করি, সেটা হচ্ছে আমরা একটা ইসে দিলাম, সেটা হচ্ছে সিলভার থেকে সিলভার প্লাস 0.2 মোলার, সিলভার প্লাস থেকে সিলভার, ই সেলের মান কত? ই সেলের মান কত? তুমি একটু অবাক হচ্ছে কিনা দেখো তো, প্রশ্নটা দেখে একটু অবাক হচ্ছে কিনা? এতক্ষণ তোমরা যে টাইপের ম্যাথ গুলো করছিলা, এই টাইপের ম্যাথ গুলোর মতো কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে কিনা?
তাই না? একটু ইসে মনে হচ্ছে, তাই না? জামলাটে মনে হচ্ছে। কি ছিল দেখো তো, এখানে ক্যাথোড অ্যানোড যেই ধাতু, ক্যাথোড সেম ধাতু, তাই না? এবং এই জায়গার মধ্যে কি বলতো, এর আগে কি ছিল, এর আগে যে কোনো একটা ইনর সেলের মান দেওয়া থাকতো, তাই না? কিন্তু এখন ইনর সেলের মান দেওয়া নেই, ডিরেক্টলি বলছে ই সেলের মান বের করতে, তাই না? তো এই ম্যাথটাও যেহেতু ই সেলের মান বের করতে বলছে, নার্সের সমীকরণ দিতে করতে হবে, তাই না? তাহলে নার্সের সমীকরণ দিয়ে করি, বেজাল যা লাগবে পরে। ঠিক আছে, আমরা শুরু করি। তো দেখো আমরা লিখি, উই নো, আমরা জানি ই সেল ইকুয়াল ইনর সেল মাইনাস RT by EF ln Q। ওকে, এখন দেখো ই সেল মানে ইনার সেলের মান কত? ইনার সেলের মান কত বল? দেখো এখানে সিলভার থেকে সিলভার প্লাস হয়েছে। ওকে, দেখো ধরে নাও আমি বললাম সিলভার থেকে সিলভার প্লাসের ইনট অফ সিলভার থেকে সিলভার প্লাসের হচ্ছে বড় দিলাম আছে 0.2 ভোল্ট। তাহলে আমি তোমাকে বললাম এটার মান আমাকে বের করে দেখো, এটার মান বের করে দেখো। তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো, যেহেতু ইনট অফ সিলভার থেকে সিলভার প্লাস 0.2 ভোল্ট হয়, আর এখানে চাইছি কি ইনট অফ সিলভার প্লাস থেকে সিলভার, অর্থাৎ এই জিনিসটা বিপরীতটা। তো তোমরা এরকম আদর্শ পরিবেশের ক্ষেত্রে অহরহ ম্যাথ পড়ছো, প্রচুর ম্যাথ পড়ছো, যে এখান থেকে কি করতে হবে বলতো, এটা যেটা জারণ বিভব দিয়েছে, আমাকে এখানে বিজারণ বিভবটা চাইছে, তাহলে এটার উল্টাটা হবে, অর্থাৎ 0.2 ভোল্ট আছে, এখানে এসে কি হবে, নেগেটিভ 0.2 ভোল্ট হয়ে যাবে, তাই না? তাহলে এটুকুর মান কত হবে? এটুকুর মান হয়ে যাবে নেগেটিভ 0.2 ভোল্ট, তাই না? এটুকু তো। এখন আমি যদি বলি এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, তাহলে তুমি এই দুইটার সাথে যদি একটা কোষ হয়, তাহলে ইনট সেলের মান কত? ইনট সেলের মান কত? তোমরা বাবা জারণ বিভব হচ্ছে এটা 0.2 প্লাস বিজারণ বিভব হচ্ছে এটা যে মাইনাস 0.2, তাহলে আলটিমেটলি কি হয়? 0 হয় না? 0 ভোল্ট হয় না, তাই না? তোমরা কি বুঝতে পারলা যে এখান থেকে যে ধাতু দ্বারা ক্যাথোড অ্যানোড, যে ধাতু দ্বারা অ্যানোড সৃষ্টি হয়েছে বা অ্যানোড সৃষ্টি করা হয়েছে, সেম ধাতু দ্বারা যদি ক্যাথোড সৃষ্টি করা হয়, ওই কোষের আদর্শ কোষ বিভবের মান 0 হয়, তাই না? ওই কোষের আদর্শ কোষ বিভবের মান কি হবে? 0 হবে। এই যে 0 হয়েছে কিনা? কারণ তোমরা তো জানো জারণ মান যদি পজিটিভ হয়, বিজারণ মান অবশ্যই নেগেটিভ হওয়ার কথা। জারণ মান যদি 0.2 হয়, বিজারণ মান অবশ্যই নেগেটিভ হবে, তো দুইটা যোগ করলে তো 0ই আসবে। এই কারণে এখানে যে ধাতু দিয়ে তুমি অ্যানোড তৈরি করছো, সেম ধাতু যদি ক্যাথোড তৈরি করো, তাহলে তো অবশ্যই ইনট সেলের মান 0 আসবে। তো 0 আসার কারণে তোমার কি দেয় না বলতো, এখানে ইনট সেলের মান দেয়। বুঝতে পারছো? তাহলে এই ইনট সেলের মান কত আসবে? 0 আসবে। ওকে, আর এর মান কত? 8.314, টি এর মান 298, ই এর মান কত বলতো? দেখো সিলভার থেকে সিলভার প্লাস একটা, সিলভার প্লাস থেকে সিলভার কত গেছে বলতো? ইলেকট্রন একটা, তাহলে ই এর মান হচ্ছে 1, এফ এর মান 96,500, লন কিউর মান কত বলো? কিউর মান কত? কিউর মানটা হচ্ছে যেহেতু ও ইসে সিলভার থেকে সিলভার প্লাস হচ্ছে, তো উপরে আমরা কি জানি? আমরা জানি উপরে উৎপাদের শুক্রবার বসে, তাই না? তো উৎপাদকে সিলভার প্লাস, উৎপাদকে সিলভার, তো এই সিলভার তো ধাতু অবস্থা, সলিড অবস্থা আছে, সলিড অবস্থা থাকলে ধাতুর মান 1। আর এখানে কি বলা আছে বলতো? আয়ন থাকলে কি বসায়? ঘনমাত্রা করে দেওয়া আছে 0.2, তো উপরে বসাতে 0.2। ওকে, আর নিচে কি বলতো? উৎপাদ, সরি নিচে হচ্ছে বিক্রিয়ককে, এই যে এটা বিক্রিয়ক, তো এটা তো ধাতু অবস্থা আছে, তাহলে এটার জন্য 1। আর এটা তো কি হচ্ছে? আয়ন অবস্থা আছে, আয়ন থাকলে কি হয় বলতো? ঘনমাত্রা বসে, ঘনমাত্রা কত? 0.1 মোলার, তো বসে তো 0.1 মোলার। বুঝতে পারছো? তো এখান থেকে যে মানটা আসবে সেটাই হচ্ছে ই সেলের মান। তো ই সেল হচ্ছে বিভব, দেখো কি আসবে? ভোল্ট। বুঝতে পারছো কিনা বলো তো? এই ম্যাটটা তোমরা বুঝতে পারছো কিনা? এটুকু মানে এখানে জামালা হয় এটুকু নিয়ে, যে এখানে ইনট সেলের মান তো দেয় নাই, তোমাদের বুঝে নিতে হবে এটার মান যদি পজিটিভ হয়, এটার মান নেগেটিভ, তো দুটো যোগ করে তো কি হয় বলো তো? আমাদের 0 হয়। এই কারণে ইনট সেলের মান 0 হয়ে যাবে, এটা এখানে বোঝানো হয়েছে। ওকে, তো এটুকু কিন্তু তোমরা পারবা আশা করি। কেমন? তো যদিও কোনো অসুবিধা হয় বুঝতে, আমাদের সায়েন্স কেয়ার একাডেমির যে ফেসবুক পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল, ওইখানে ভিডিওগুলো আপলোড হচ্ছে, তোমরা অবশ্যই তোমরা এখানে কমেন্ট করবা যদি কোনো বুঝতে অসুবিধা হয়, ভাই অবশ্যই চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। কেমন? তো এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো না আমাকে তোমরা জানাইও। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কেমন? এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আশা করি তোমরা এই ম্যাথটা পারবা। ওকে, তো আমি এটুকু মুছে দিচ্ছি, আমরা আরেকটা ম্যাথের দিকে যাচ্ছি।
একটা ম্যাথ হচ্ছে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+ 0.2 মোলার, H+ থেকে H+ সেটা হচ্ছে 1.5 ATM। ওকে, E নট অফ ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+ ইকুয়াল 1.1 ভোল্ট। তাহলে ই সেলের মান কত? ই সেলের মান কত? বুঝতে পারছো? আচ্ছা, ওকে, তাহলে কি করা যায় বলো তোমাকে? কি করতে পারি আমরা? যে এখান থেকে অনাদর্শ কোষ বিভাগের আমরা ম্যাথ করতেছি, তাই না? ই সেল বের করতে বলছে, তো ই সেল বের করার জন্য আমরা এখন নার্সের সমীকরণ ব্যবহার করবো, তাই না? তো দেখো আমরা নার্সের সমীকরণটা ব্যবহার করি, তো লিখি আমরা উই নো যে ই সেল ইকুয়াল ই নট সেল মাইনাস RT/EF ln Q। তো এখানে ইনার সেলের মান কত বলো তো? ইনার সেলের মান এখন দেখো ইনার সেল বলতে কি বোঝায় মনে আছে তো তোমাদের? ইনার সেল মানে কি বলতো? আদর্শ কোষ বিভাগ, তাই না? তো এখানে কোষ দুইটা শূন্যতে রয়েছে, অর্থাৎ এটা আছে জারণ বিভব দিবে, এটাকে তোমার বিজারণ বিভব দিবে, তাই না? তো জারণ বিভব এবং বিজারণ বিভব যোগ করলে তুমি কি পাবা বলো তো? ইনার সেল পাবা, তাই না? তো জারণ বিভবের মান তোমাকে দিছে কিনা দেখো, তুমি দেখো ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+ জারণ বিভবের মান দিছে, তো এই জারণ বিভবের মান লিখো 1.1 প্লাস বিজারণ বিভবের মান অর্থাৎ H+ থেকে H2 হওয়ার জন্য যে মান, এটাকে তোমাকে দিছে দেয় নাই। H+ থেকে H2 মানকে তোমাকে দিছে বলতো? বিজারণ বিভবের মান দেয় নাই, তো যেহেতু দেয় নাই এটা বের করে নিতে হবে না? বের করে নিতে হবে। তো এই যে H+ থেকে H2, হ্যাঁ, এটার যে বিজারণ বিভব এটার মান তোমাকে দেয় নাই। কেন দেয় নাই? কারণ এটার মান হচ্ছে 0। এটার মান কি বলতো? 0। অর্থাৎ এই যে H+ থেকে H2 এই যে তড়িৎদ্বারটা, এই যে এখানে যে তড়িৎদ্বার, এটাকে বলা হয় হাইড্রোজেন তড়িৎদ্বার। কি বলে বলতো? হাইড্রোজেন তড়িৎদ্বার। আর হাইড্রোজেন তড়িৎদ্বারের কোষ বিভবের মান হয় 0। কি বলছে বলতো? হাইড্রোজেন তড়িৎদ্বারের আদর্শ কোষ বিভবের মান কত হয়? 0 হয়। কেন 0 হয়? এটার ব্যাখ্যাটা তোমরা হচ্ছে তোমরা আমরা পরবর্তী এই যে ভিডিওগুলোর মধ্যে আমরা আলোচনা করবো। কারণ হচ্ছে কি যে এই এখানে তড়িৎদ্বার নিয়ে অনেক আলোচনা আছে তোমাদের। এই তড়িৎ রসায়নে কিন্তু তড়িৎদ্বার নিয়ে মানে এই কোষ বিভাগের চ্যাপ্টারটা মানে অংশটা শেষ হলে কিন্তু তড়িৎদ্বার নিয়ে আলোচনা করা লাগবে। তো তড়িৎদ্বারে এই যে হাইড্রোজেন তড়িৎদ্বারের মান কেন, কোষ বিভাগের মান কেন শূন্য হয়, এটা নিয়ে প্রচুর আলোচনা আছে, ঠিক আছে? তো আমাদের এটুকু বুঝতে হবে যেখানে H+ থেকে যেহেতু H2 হয়েছে, সেখানে কি বলতো? এখান থেকে এই যে হাইড্রোজেন তড়িৎদ্বারের কোষ বিভবের মান 0, এখানে কত বসে বলতো? 0। ওকে, এখানে একটা ইস্যু আছে, এটা পার্টের নাম দিতে হবে। এটা কেন পার্টের নাম দিতে হবে বুঝবা না, এটা যখন আমরা ইস্যু করব কি বলে হাইড্রোজেন তড়িৎদ্বার নিয়ে আলোচনা করব তখন বুঝবা। ওকে, তাহলে 1.1 প্লাস 0 মাইনাস আর এর মান কত? 8.314। টি এর মান হচ্ছে কত? 298। নিচে কত? এর মান কত? দেখো ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+, কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে? 2টা। এখন বলবা যে ভাইয়া H+ থেকে কটা হয়েছে বলতো? একটা H+ থেকে কটা H হয়? একটা H। তাহলে এখানে হয়েছে কটা? 2টা, তাই না? তাহলে এখানে কত দিতে বলো তো? 2 দিতে হবে, তাই না? বলো, আমি যা বললাম সেটা ঠিক বলছি কিনা? আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো যে এখানে H+ থেকে H2 সম্ভব কখনো? অর্থাৎ 2টা H+ থেকে H2 সম্ভব। তো এটা তো প্রশ্ন ছিল, তাই না? তো প্রশ্নটা তো এরকম দেওয়া থাকবে, তো তোমরা কোষ বিক্রিয়াটা লিখে বুঝতে হবে। তাহলে কোষ বিক্রিয়াটা লিখে ফেলো যে কোষ বিক্রিয়া। এখন বলবো যে ভাইয়া এর আগের গুলোর মধ্যে আমরা কোষ বিক্রিয়া লিখে নেই কেন? না লেখার কারণ আছে ওই সময় যে কোষ বিক্রিয়া দেওয়া ছিল, কোষ বিক্রিয়াটা প্রশ্ন দেওয়া ছিল, ওই কোষ বিক্রিয়াটা একবারে কি বলে এটা সমান্তরাল করা ছিল। সমান্তরাল করা বলতে এখানে ইলেকট্রন সেম ছিল, অর্থাৎ এখানে 2টা ত্যাগ করলে এখানে 2টা গ্রহণ করছে, এখানে একটা ত্যাগ করলো এখানে একটা গ্রহণ করছে। এই কারণে আমরা কোষ বিক্রিয়া প্রশ্নটা নিয়ে নিয়েছি। কিন্তু এখানে দেখো তো যে এখানে 2টা ত্যাগ করছে, তাই না? এখানে কি 2টা গ্রহণ করছে বলতো? একটা H+ থেকে কি H2 সম্ভব না, তাই না? তো এই কোষ বিক্রিয়া তাহলে লিখতে হবে। এই কারণে দেখো তো আমরা লিখি যে ক্যাডমিয়াম থেকে কি হয়েছে বলতো? ক্যাডমিয়াম 2+ হয়েছে।
তারপরে H প্লাস থেকে কি হয়েছে H2 হয়েছে, তাই না? তো বলো তো H প্লাস থেকে H2 হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে কি করতে হবে? এখানে 2 দিতে হবে, তাই না? 2 দিতে হবে। আচ্ছা এবার বোঝো কেন 2 দিতে হবে, এটাও বোঝো। এখান থেকে মনে করে H প্লাস থেকে নরমালি কি হয়, H প্লাস থেকে নরমালি কি হয়, H হয়, কারণ সে একটা ইলেকট্রন গ্রহণ করে H হয়েছে, তাহলে সে তো ছাড়ছে 2টা, তাহলে এখানে 2টা গুণ করতে হবে না? তো 2 দিয়ে গুণ করছে, এখানে 2 দিছো, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখন দেখো আমরা এইটুকু না বললাম এর মান কত বলতো? 2, এফ এর মান 96,500। এখন বাকি আছে কি বলতো? বাকি আছে লন। তো লিখো লন কিউর মান কি বলতো? কি হচ্ছে উৎপাদ বলবো। উৎপাদ কি আছে? ক্যাডমিয়ামের কি দেওয়া আছে বলতো? ঘনমাত্রা, তাই না? কারণ এখানে যেহেতু আয়ন আছে তাহলে অবশ্যই ঘনমাত্রায় দেওয়া থাকবে। তো উপরে আমরা বসাই ক্যাডমিয়াম 0.2, বুঝছো? আচ্ছা তারপরে এটা তো উৎপাদ, এদিকে আরেকটা উৎপাদ আছে, দেখো তো এই যে আরেকটা উৎপাদ কত বলতো? হাইড্রোজেন। তো হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেন কি একটা গ্যাস না? এই যে প্রথম একটা ম্যাথ আসছে, তাই না? যেহেতু হাইড্রোজেন যেহেতু একটা গ্যাসের জন্য কি বসাতে হয়? আংশিক চাপ বসাতে হয়। তো দেখো তো এখানে আংশিক চাপের মান দেওয়া আছে কিনা? 1.5। তো হ্যাঁ 1.5 বসাও, তাহলে এখানে বসাতে হবে 1.5, বসাইলা। এখন দেখো তো 1.5 যে বসাইছো, এই যে হাইড্রোজেন যেহেতু বসাতো 1.5, তাই না? আচ্ছা এর সামনে কি আছে বলতো? 1 আছে, বা এখানে দেখো এর সামনে কি আছে? 1 আছে। তো 1 থাকলে উপরে 1 যায় যে কথা, না যায় কি কথা। এবং নিচে হচ্ছে কি বিক্রিয়কে ক্যাডমিয়াম তো ধাতু, তাহলে সলিডের জন্য 1। আর এখানে নিচে কি? এই যে বিক্রিয়ক হচ্ছে H প্লাস, অর্থাৎ আয়ন হলে কি হয়? ঘনমাত্রা কত? 0.1। তো বসাও 0.1। তবে এই 0. দেখো এই যে আয়ন, এই যে আমরা কোষ বিক্রিয়া যখন সমাধান করছিলাম, এই দেখো H প্লাস এর আগে কি আছে বলতো? 2 আছে, তাহলে উপরে কত দিতে হবে বলতো? 2 দিতে হবে, তাই না? সহগটা গাছ চলে যাবে, তাহলে আমরা এখানে দিয়ে আসছি, বুঝতে পারছো? এখন দেখো এই জায়গা থেকে আমরা যদি ক্যালকুলেশন করলে একটা মান পাবো না আমরা, বলতো একটা মান পাবো কিনা? অবশ্যই মান পাবো। তাহলে ই সেলের একক কি? ই সেলের একক হচ্ছে ভোল্ট, তাই না? যেহেতু ই মানে কি বলতো? এখান থেকে আমরা ভোল্ট বের করতেছি, তাহলে একক হবে ভোল্ট, বুঝতে পারছো? তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? খুবই সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই ম্যাথটা চেষ্টা করবা অবশ্যই করার জন্য। এর কারণটা কি বলতো? কারণ এখানে হাইড্রোজেন তড়িৎদ্বার নিয়ে কথা বলা আছে। তো হাইড্রোজেন তড়িৎদ্বারে যে কোষ বিভব যে শূন্য হয়, এটা কিন্তু তোমাদের জানা লাগবে। তাহলে এই এখানে হাইড্রোজেন তড়িৎ কোষ বিভব শূন্য, এবং কি বলতো এখানে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2 প্লাস আছে, 1.1 লিখতে হয়েছে, বুঝতে পারছো কি? আর আগের নিয়ম সেম। তো আর এখানে দেখো এই যে 1.5, একটা মাত্র ম্যাথে পাইলাম, তাই না? এতক্ষণ ধরে আমরা ম্যাথ করতেছি, প্রায় অনেকগুলো ম্যাথ করলাম, সবগুলো ম্যাথের মধ্যে আইন নিয়ে কথা ছিল। একটা মাত্র ম্যাথ যেখানে কি বলতো আসছে? গ্যাস আসছে। তো গ্যাস যেহেতু আসছে, গ্যাসের জন্য আমরা কি লিখি? আংশিক চাপ লিখি। তো এই যে আংশিক চাপ লিখলাম, আংশিক চাপ করতে আসছে 1.5 ATM, এই যে 1.5 ATM, বুঝতে পারছো? তো এই টাইপের ম্যাথগুলো আশা করি তোমরা পারবা, কেমন? তো এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষার মধ্যে খুব বেশি আসে, বুঝতে পারছো? খুব বেশি আসে। তো আমি চেষ্টা করছি সবগুলো হচ্ছে তোমাদের করে দেওয়ার জন্য। তো আমরা আর কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ করে এই যে অনাদর্শ কোষ বিভাগের যে অংশটা আমরা শেষ করবো, কেমন? তো আমরা আর কয়েকটা ম্যাথ করতেছি, দেখো। ওকে ঠিক আছে, তো আমরা পরের ম্যাথটা দেখছি। সেটা হচ্ছে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক 2 প্লাস এবং কপার 2 প্লাস থেকে কপার। এটা একটা কোষ বিক্রিয়া দেওয়া আছে। কোষ বিক্রিয়া দেওয়ার পরে বলা হলো ই নট সেলের মান 1.1 ভোল্ট হলে সাম্য ধ্রুবক কত? সাম্য ধ্রুবক কত? দেখো তো কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখে কি মনে হচ্ছে? জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস
জিঙ্ক থেকে কি বলতো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। তো জিঙ্ক 2+ যদি হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এবং কপার 2+ থেকে কপার হয়েছে, অর্থাৎ এখানে দুইটা ত্যাগ করছে, এখানে দুইটা গ্রহণ করছে। তার মানে এখানে আর কি করা লাগবে বলতো, কোনো সমান্তরাল কোনো ব্যাপার নাই, তাই না? এখন দেখো ইনার্সিয়াল মান দিয়ে দিয়েছে, দিয়ে বলতে সাম্য ধ্রুবক কত, তাই না? সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক বলতে কার মান বের করতে বলছে বলতো? সাম্য ধ্রুবক বলতে ওই যে আমরা কিউ পড়তাম না, তো কিউ পড়তাম, তো মাথায় রাখবা সাম্য ধ্রুবকে যেখানে কিউটা ছিল না, ওই কিউর মান বের করতে হবে। তবে সাম্য ধ্রুবক মানে সাম্য অবস্থা বের করতে হবে। কোন অবস্থা বলতো? সাম্য অবস্থায়। তো মাথায় রাখবা সাম্য অবস্থায় ই সেলের মান 0 হয়। কি বলছি? সাম্য অবস্থায় ই সেলের মান 0 হয়, ঠিক আছে? তো আমি এই পাশে একটু ইসে করে লিখে রাখতেছি যে সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক। আচ্ছা, নরমালি আমরা কি দিয়ে প্রকাশ করতাম বলতো? নরমালি আমরা লন কিউ, কিউ দিয়ে প্রকাশ করলাম, তাই না? তাহলে এখন সাম্য ধ্রুবকটা আমরা কে দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? তো সাম্য ধ্রুবককে কে দিয়ে প্রকাশ করলাম, এবং সাম্য অবস্থায় ই সেলের মান 0 হয়। ই সেলের মান কি হবে বলতো? 0 ভোল্ট হবে। ওকে, এটুকু মাথা রাখো, তাইলে হচ্ছে হয়ে যাবে। এটুকু মাথা রাখো, তাইলে হচ্ছে হয়ে যাবে। ওকে, তো আমরা ম্যাথ করতেছি, দেখো যে উই নো ই সেল ইকুয়াল E naught cell minus RT by EF ln Q। তো E naught cell এর মান কত? 1.1, বসা দাও 1.1। আর তোমরা জানো যেহেতু সাম্যাবস্থা সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবকের জন্য E cell এর মান কত হয়? 0 হয়, 0 বসাও। R এর মান 8.314, T এর মান 298, ই এর মান কত বলতো? তোমরা দেখছো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপার, অর্থাৎ দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে 2। এফ এর মান 96500। কিউর মান তোমরা জানো আমরা কিউর মানে বের করব, তবে সাম্য ধ্রুবক যেহেতু কে দিয়ে প্রকাশ করা, তাহলে লন কে। এখান থেকে তোমরা দেখো তো শুধু এক কে জিনিসটা, কে এর মানটা জানো, সবার মান জানো, তাহলে এখান থেকে শুধু তোমরা কে এর মানটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারবে না বলতো? নিয়ে আসতে পারবা। বুঝতে পারছো? তো এই ম্যাথগুলো কিন্তু তোমাদের পারার কথা, ঠিক আছে? তোমাদের পারার কথা, না পারলেও দেখা নাও, কোনো সমস্যা নেই, না পারলেও দেখা নাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসতে কিন্তু দেখা যায়। ওকে, পারবা কিনা আমাকে বলো তো? পারার কথা কেমন? এখান থেকে কে এর মানটা জাস্ট বের করে নিবা, আর তেমন কিছুই না। ওকে, তো আমরা লাস্ট একটা ম্যাথ করতেছি, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, তো দেখো আমরা লাস্ট একটা ম্যাথ করব। সেটা হচ্ছে আমরা একটা চিত্র আঁকতেছি, চিত্রটা হচ্ছে এরকম। এর হচ্ছে কি বলতো? জিঙ্ক। এখানে দিলাম জিঙ্ক সালফেটের দ্রবণ। এই জায়গা থেকে হচ্ছে দিলাম হচ্ছে কপারকে, কপার দ্রবণে দিলাম কপার সালফেটের দ্রবণ। ওকে, আচ্ছা ফাইন। তো এখন এটাকে আমরা হচ্ছে ইসি দিয়ে কানেক্ট করে দিলাম, পরিবাহী থেকে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে এখানে আমরা বললাম যে ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আছে 1.02 ভোল্ট। তারপরে 1.02 ভোল্ট বললাম। তারপরে হচ্ছে এখান থেকে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার। আর এই জায়গায় বললাম যে ই নট অফ কপার 2+ থেকে কপার ইকুয়াল 0.93 ভোল্ট, এবং কপার 2+ আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। বুঝতে পারছো? প্রশ্নটা হচ্ছে এরকম। এখন তোমাকে বলা হলো যে ইসের মান নির্ণয় করো। কি বলে এটাকে? ই সেলের মান নির্ণয় করো। কিসের মান নির্ণয় করবা? ই সেলের মান নির্ণয় করতে বলা হলো। ওকে, আচ্ছা ফাইন। তো ই সেলের মান তোমরা নির্ণয় করবা। ই সেলের মান নির্ণয় করা মানে কি বলতো? সেটা একটু বেশি দিয়ে ফেলছি, একটু কম দিই। আচ্ছা 0.76 বলবে, এটা হচ্ছে এটা দিই।
ওকে, এখন দেখো এই জায়গা থেকে আমরা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, কপার 2 প্লাস থেকে কপারের মান এগুলো দেওয়া আছে। এখন আমার কাছে ই সেল মান নির্ণয় করো। তো ই সেল কার হয়? ই সেল মানে কি? সেল একটা কোষের হয়, তাই না? তো পুরোটা মিলিয়ে একটা কোষ, তাই না? তো তোমরা একবার বেসিক যখন পড়ছো তখন বলছিলাম এই জায়গায় একটা E1 হয়, এই জায়গায় একটা E2 হয়, তখন তোমরা দুইটা যোগ করতা, যোগ করে বলতা যে ই সেল, যে ই সেল ইকুয়াল E1 প্লাস E2, তাই না? তাই তো। তো এখন আমরা একটা কাজ করব, যে এখন যেহেতু আলাদা আলাদা দেওয়া আছে, আমরা E1 আর এই যে E1 টাকে বের করব, তারপর E2 টা বের করব, বের করে যোগ করে দেব, যোগ করে দিয়ে সেল হয়ে গেল, তাই না? যোগ করে দিয়ে সেল হয়ে গেল। তো আমরা এই কাজটা এখন করব, কেমন? আমরা এই কাজটা এখন করব যে ই সেল আমরা বের করব এখন। ওকে, তো ই সেল মানটা বের করব। প্রশ্নটা কি বলতো? প্রশ্ন হচ্ছে ই সেল কত, ই সেল কত। তো আমরা ই সেলটা বের করতেছি। দেখো আমরা হচ্ছে ই সেলটা এখন বের করব। ই সেলটা বের করার জন্য আমরা কি জানি? উই নো যে এটা কি বলতো, এখানে কি হয়, আমরা বেসিক যখন বসি, দেখো যে ধাতুর লবণ, ওই ধাতুর তড়িৎদ্বার, তাই না? যেহেতু লবণ দিত, তাহলে কি হয়, এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়ে যাবে, তাই তো? জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়ে যাবে না? অবশ্যই। তাহলে এই জায়গা থেকে আমরা জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাসের ই বের করব। তাহলে ই নট, তাহলে ই নটের মান কত? আমরা একটু সংক্ষেপে লিখি। ই নটের মান কত? ই নটের মান মানে ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, সূত্রটা আর কি, সূত্রটা আমি লিখতেছি। ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস মাইনাস আরটি বাই ইএফ লন কিউ, তাই না? তো এখন বলে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাসের মান দিছে কত? 0.76। তো বসাও 0.76 মাইনাস আর এর মান তোমরা জানো 8.316, টি এর মান জানো 298, তাই না? ই এর মান কত বলো তো? জিঙ্ক থেকে জিঙ্ক প্লাসে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 2টা। এফ এর মান 96500 ইনটু লন কিউর মান কত আমাকে বলো তো? কিউ আছে উপরে যেটা বসে, মানে কিউ বলতে উপরে যেটা বসে উৎপাদ কোনটা? উৎপাদ কোনটা বলো? দেখেন উৎপাদ কি হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, তাই না? তো 2 প্লাসের উপরে ঘনমাত্রা কত? দেখো জিঙ্কের ঘনমাত্রা দেওয়া আছে 0.2, তো উপরে বসাও 0.2। আর বিক্রিয়ক কি? জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, তাই না? তো বিক্রিয়ক আছে জিঙ্কের বিক্রিয়ক যদি হয়, তাহলে জিঙ্ক কি অবস্থা আছে? জিঙ্কের সলিড অবস্থা, তাহলে সলিড থাকে নিচে কি হবে বলতো? 1, সলিড থাকলে 1 হয়। সেম অবস্থা আমরা ওটা বের করতে পারবো না বলতো? যে উই নো যে এখানে কি হয়েছে বলতো? এই জায়গায় কি হইতো? এই জায়গায় কপার 2 প্লাস থেকে কপার হইতো, তাই না? এটা তো অ্যানোডের কারণে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়। এটা তো ক্যাথোডে কি হবে? কপার 2 প্লাস থেকে কপার হবে। তো দেখো উই নো কপার 2 প্লাস থেকে কপার ইকুয়াল ই নট অফ কপার 2 প্লাস থেকে কপার মাইনাস আরডি বাই ইএফ লন কিউ। তো এই জায়গা থেকে এই যে কপার 2 প্লাসের ইয়ে কত আমাকে বলো? কপার 2 প্লাসের এই যে কপার 2 প্লাস থেকে কপারের এসে দিচ্ছে কত? মাইনাস 0.83 মাইনাস আর এর মান কত? 8.314, টি এর মান 298, ই এর মান 2, এফ এর মান 96500, তাই না? লন কিউর মান এখন বলো কিউ। এখন উৎপাদে কি ছিল? কপার 2 প্লাস নাকি কপার? উৎপাদে কিন্তু কপার। দেখো এই জায়গায় উৎপাদে কি ছিল? জিঙ্ক 2 প্লাস, বিক্রিয়ক ছিল জিঙ্ক। এখানে উৎপাদ কে? কপার 2 প্লাস নাকি কপার? আমাকে একটু বুঝে বলো, এখানে উৎপাদ কে? কপার 2 প্লাস নাকি কপার? একটু আমাকে বুঝে বলো তো, উৎপাদ কে আসলে? কপার 2 প্লাস নাকি কপার? বলো। অবশ্যই এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে এটা তো ক্যাথোড। তোমরা যারা বেসিক পড়াশোনা করছো, আমি আগের ভিডিওতে ক্লিয়ার করে আসছিলাম যে এখানে কি হইতো, এই জায়গায় কি হইতো? কপার প্লাস থেকে কি হইতো? কপার হইতো। যেহেতু এখানে ক্যাথোড বিজারণ হয়, তাহলে কপার প্লাস থেকে কপার হয়। তাহলে কপার প্লাস থেকে কপার, তো কপার তো এটা উৎপাদ। কপারে কি হচ্ছে? কপার 2 প্লাস থেকে কপার হচ্ছে। তাহলে কপার হচ্ছে একটা ধাতু, অর্থাৎ সলিড অবস্থা আছে। আর সেটা কি বলতো? কপার ধাতু, তাহলে ও হচ্ছে উৎপাদ। তাহলে ওই উৎপাদ হওয়ার কারণে যেহেতু উৎপাদ, তাহলে উৎপাদের জন্য কি বলে শক্তি উপরের মান কত? 1। উৎপাদের জন্য শক্তি উপরের মান কত? 1। তাহলে উৎপাদ উপরে বসছে, নিচে কি? বিক্রিয়ক। তো এখানে বিক্রিয়কটা কে ছিল? কপার 2 প্লাস। কপার 2 প্লাসের ঘনমাত্রা দেওয়া আছে কত? 0.1। 0.1 বুঝছো কিনা আমাকে বলো? এটুকু তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো। এটুকু যদি বুঝে যাও তাহলে আর কিছু লাগবে না। এটুকু বুঝে গেলেই তাহলে আর কিছু লাগবে না, ঠিক আছে? একেবারে সহজ ম্যাথ, জাস্ট হচ্ছে আমরা ইসে করে দেবো, তাইলেই হয়ে যাবে। বুঝছো? এটুকু পারলেই হয়ে যাবে। তো এখন দেখো আমরা কি করব, যে এই দুইটা ইসে আমরা যোগ করে দিব। তো যোগ করে দাও কিউটাকে। আমরা এই যে এখান থেকে একটা মান পাবো না বলো? এই জায়গায় একটা মান পাবো না? অবশ্যই মান পাবো, একক ভোল্ট। এই জায়গায় একটা মান পাবো না?
এটা E2 ধরো, এটা E1 ধরো, তাহলে এখানে মান পাবো কিনা? অবশ্যই মান পাবো। তো সুতরাং ই কত আসবে? ই আসবে E1 প্লাস E2, অর্থাৎ তুমি এটা এবং এটা যোগ করলে কি পেয়ে যাবে বলো তো? আলটিমেটলি গোল তুমি পৌঁছাতে পারবা। বুঝতে পারছো কি বলো তো? আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা এটুকু পারবা। এখন এই ম্যাথটা অন্য নিয়মে করা যায়। এই ম্যাথটা কি বলো তো? এই ম্যাথটা অন্য নিয়মেও করতে পারবা, ঠিক আছে? এই ম্যাথটা তোমরা ইচ্ছা করলে অন্য নিয়মে করতে পারবা। তো সেটা হচ্ছে দেখো যে আমরা এটুকু মুছে দিই। আশা করি এটাও বুঝতে পারছো যে আমরা এটা যেহেতু অর্ধকোষ, আমরা নাস্টের সমীকরণ অর্ধকোষ দিয়ে আমরা প্রকাশ করতে পারি, তাই না? অর্ধকোষের সাহায্য ম্যাথ করতে পারি। তো আমরা অর্ধকোষ ধরে এই জায়গাটা একটা অর্ধকোষ ধরে আমরা মান বের করছি, এই জায়গাটা অর্ধকোষ ধরে মান বের করছি, পরে দুটো যোগ করছি। এখন তোমরা বলতে পারবে এটা করা কি দরকার ছিল? আপনি এটা করতেন, আপনি হচ্ছে এই জায়গা থেকে যে এটা তো একটা কোষ, তো কোষের জন্যই তো আমরা নাস্টের সমীকরণ আমরা কোষের জন্যই শিখছি। তো আপনি একটা কাজ করেন যে জায়গা থেকে এই দুইটা একসাথে করে ফেলেন, যেহেতু কোষ না, তো কোষের তো আমরা নাস্টের সমীকরণ ডিরেক্টলি আমরা বের করতে পারি। হ্যাঁ করতে পারো, তবে এভাবে কেন করলাম আমি বলতো? প্রথমে বড় নিয়মে কেন করলাম? কারণ যাতে তোমাদের বেশি এটা ক্লিয়ার হয়। বুঝতে পারছো? তো দেখো আমরা একবারে সহজে আমরা করতে পারি। কিরকম ভাবে? যে উই নো যে ই সেল ইকুয়াল ই নট সেল মাইনাস RT বাই EF লন কিউ। এখন ই নট সেলের মান, ই নট সেল কে মানে কি? জারণ বিভব প্লাস বিজন বিভব যোগ করতে হয়। তো জারণ তো এখানে হয়, জারণ বিভবের মান কত? 0.76, বসাও 0.76 প্লাস বিজন বিভবের মান কত? বিজন বিভবের মান হচ্ছে এই যে বিজন বিভব দিছে, তাই না? কপার টু প্লাস তো কপার, বিজন বিভব দিছে কত? নেগেটিভ 0.83। তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস 0.83 গেল। মাইনাস আর এর মান কি বলতো? 8.314। টি এর মান 298। ই এর মান কত বলতো? এখানে দেখতে পাচ্ছি এর মান জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস কপার টু প্লাস কপার 2। এফ এর মান 96,500 ইনটু লন কিউর মান কত বলো? উপরে কি হবে? কিউর মানের উপরে কি হবে? উপরে হবে আমাদের জন্য কি বলতো? কিউ উপরে হচ্ছে উৎপাদ। এখন বলতো উৎপাদ কি আছে? উৎপাদ আছে এখানে জিঙ্ক 2 প্লাস আর এদিকে কি বলতো? কপার। তাহলে আমরা উপরে অবশ্যই এটা নিব, তাই না? যেহেতু উৎপাদের ঘনমাত্রা কি দেওয়া আছে বলতো? আয়ন আছে, আয়ন থাকলে ঘনমাত্রা বসে দেওয়া আছে কত? 0.2। তো উপরে বসা 0.2, নিচে কি বসাবা? বিক্রিয়ক কে জিঙ্ক এবং কপার। তাহলে জিঙ্ক তো ধাতু, তাহলে সলিডের মান 1, আর কপার টু প্লাস তো আয়নের জন্য একটা ঘনমাত্রা আছে, ঘনমাত্রা কত? 0.1। তো ঘনমাত্রা 0.1 বসা। দেখো এখানে যা পয়সা এটা যদি তোমরা ক্যালকুলেশন করলে কি বলতো? একটা মান পেয়ে যাবে। ওকে, তো ওই ম্যাথটা এই ম্যাথটা সেম, তবে ওই ম্যাথটা একটু বড়, তবে বেসিকটা ক্লিয়ার হয়েছে, তাই না? মানে ওই ম্যাথটা দিয়ে আমরা বেসিকটা ক্লিয়ার হয়েছে যে আসলে করা যায়। ওকে, আর এই ম্যাথটা একেবারে ছোট এই ম্যাথটা করতে পারছি। ওকে, তো আমি চেষ্টা করছি যে কোষ বিভাগের যে টাইপের ম্যাথগুলো আসে, হ্যাঁ তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, যে টাইপের তোমাদের একাডেমিকে যে ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ভাইয়া চেষ্টা করছি এগুলো তোমাদের শেষ করার জন্য। ওকে, তো তোমরা হচ্ছে এই ম্যাথগুলো একটু করবা, যথেষ্ট চেষ্টা করছি শেষ করার জন্য, কেমন? তো হচ্ছে তোমরা এই ম্যাথগুলো খুব বেশি করবা, যে ম্যাথগুলো করাইছি এই ম্যাথগুলো বেশি করবা, তাহলে দেখবা তোমাদের একাডেমিক আর তেমন কোনো ম্যাথ আলাদা করে পড়া লাগবে না। তো ক্লাসগুলো করার পরে তোমাদের কাজ হচ্ছে তোমরা বইটা পড়বা, ঠিক আছে? মানে এই কোষ বিভাগ চ্যাপ্টারের যে অংশটুকু পড়বা, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে, কেমন? তো আজকে এটুকুই, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা করবা, ভালো থাকবা এবং ভাইদের জন্য দোয়া করবা, এবং আমাদের যে ফেসবুক পেজ এবং যে ইউটিউব চ্যানেলগুলোকে তোমরা নিজেদের মধ্যে, হ্যাঁ নিজের বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবা। ওকে, তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।